ছিলি কোথায় তুই? ছিলি কোথায় এতক্ষণ? হ্যাঁ, চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছি আমরা। চুপ করে আছিস কেন? ছিলি কোথায়? কোথায় ছিলি তুই? অগ্নির সাথে দেখা করতে গেছিলি? কি হলো আয়ুষী, কথা বলছিস না কেন? চুপ করে আছিস কেন? তুই শহরের অবস্থা জানিস না? কি হলো বল। আচ্ছা দি ভাই, তুই বলতো এত রাত অব্দি কেউ বাড়ির বাইরে থাকে? তুই অন্তত একটা ফোন করে তো জানাবি। তুই জানিস তো আমরা সবাই কত চিন্তা করছিলাম। শোন, অগ্নিদা তোকে কিছু বলেনি তো? কি হয়েছে খুলে বল না আমাকে, কেউ কিছু জানতে পারবে না, বল। কি ব্যাপার এই রাত্রিবেলা সবাই উঠোনে? কি হয়েছে? কি হওয়ার কিছু বাকি আছে? দেখো তাকে, মেয়েটার কি হাল করে চলেছে দেখো। আমি কল্পনাও করতে পারি না যে বাড়ির বউয়ের সঙ্গে কে এরকম করতে পারে বলে। কি হয়েছে দিদি ভাই, বলো আমাকে। চুপ করে থাকবি না তুই? তোকে বলতেই হবে কি হয়েছে। বল আমাকে কি হয়েছে, কেন চুপ করে আছিস এভাবে? আয়ুষী, 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 কি হলো তোর? আয়ুষী, শোনো। আয়ুষী, দি ভাই দরজা খোল। জয়ী ওকে যেতে দে। বাবা, আয়ুষী, ওকে একটু একা থাকতে দে জয়ী। তুমি এ কথা বলছো বাবা? বলছি, মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখেছিস কতটা আঘাত পেয়েছে মেয়েটা? ভেতর থেকে একেবারে ক্ষয়ে গেছে। আর কত সইবে, কত সইবে ও? ওইটুকু একটা মেয়ে কত কষ্ট সহ্য করতে পারে? একটা কিছু করো, দোহাই তোমার ঠাকুর, একটা কিছু করো। মা, মেয়েটাকে রক্ষে করো, মা, রক্ষে করো মেয়েটাকে। আয়ুষীর শাশুড়ি ওকে এত কষ্ট দিল, তার কোনো শাস্তি হবে না? আর কোনোদিন যেন আমি আয়ুষী সম্পর্কে তোর মুখে আর একটা কথা না শুনি, কোনোদিন না। কিন্তু আমি তো বলবোই মা, বলবোই যে আমার আর বৌদির মধ্যে এমন কোনো রিলেশন ছিল না যার জন্য তোমাদের লজ্জা পেতে হয়। যতদিন পর্যন্ত না তোমরা এই সত্যিটা মানবে ততদিন পর্যন্ত আমাকে তো বলে যেতেই হবে মা। চুপ, একদম চুপ। তোর দাদা শোনার অবস্থাটা একবার দেখেছিস? তুই নিজে তার সঙ্গে এই কাজ করলি কি করে অনি? মা, তুমি ভাবলে কি করে আমি এরকম কাজ করতে পারি? মা, তোমরা তো একবার আমাকে জিজ্ঞাসা করতে পারতে। শুধুমাত্র সন্দেহের বসে কিছু না জেনে শুনে বৌদিকে এইভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিলে। বেশ করেছি, তাড়িয়ে দিয়েছি। তার কৈফিয়ত আমায় তোকে দিতে হবে নাকি? না মা, কৈফিয়ত আমায় দিতে হবে না। কিন্তু মা, এতদিন যে বৌদির সাথে এক বাড়িতে এক ছাদের তলায় রইলে মানুষটাকে একটুকু চিনতে পারলে না তুমি? নিজের ছেলেকেই চিনতে পারলাম না, তা পরের মেয়েকে? মা, বৌদি আর আমি একসাথে কলেজে পড়তাম, আমাদের মধ্যে শুধু বন্ধুত্ব ছিল। ছিল, শুধু ছিল। ভবিষ্যতে যেন আর না থাকে। একটা কথা পরিষ্কার করে জেনে রাখনি, আয়ুষীর সঙ্গে এ বাড়ির আর কোনো সম্পর্ক নেই। কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নেওনি। এ বাড়ি থেকে ও মেয়েকে চিরতরের মতন দূর করবার ব্যবস্থা আমি করব। মা, হ্যাঁ, আমি। আরে দিদিমাই এসে গেছো। দিদিভাই তুমি বসো, তুমি আগে এখানে বসো। আরে অজুই, আরে দিদিভাই একটু চা দে সকালবেলা। তোমার আবার কি? আরে তোমায় বলিনি তো কিছু। তুমি অমনি আগে দিদিভাইকে চা দে। হ্যাঁ দিদিভাই, এই খবরদার, চায়ের কাপ যেন শুধু আয়ুষীর হাতে থাকে, আর কারো হাতে আমি যেন চায়ের কাপ দেখতে না পাই। আমি আমার নিজের চায়ের জন্য বলেছি, আমার তো চা খেতে ভালো লাগে না। চিনতে বাকি নেই, এত বাচ্চা ধরে দেখছিস কি এমনি এমনি? চুপ করো, চুপ করতে বলছে, চুপ করতে বলছে, চুপ করো, চুপ করো, তুই বস। থাক না মামি, তুমি আগে হাতের কাজগুলো সেরে নাও না।
আরে বাবা সে হবে কোন, তুই একটু বস তো, বস। আচ্ছা ঠিক আছে, আমি ততক্ষণ সবজিগুলো কেটে নিই। ঢের হয়েছে, তোমায় আর বটিতে হাত দিতে হবে না। আমি পারবো দিম্মা। সে আমিও জানি তুমি পারবে মা, তাই বলে এখানে তোমায় করতে হবে না। শহর বাড়ি যাও, নিজের শহর বাড়িতে গিয়ে যত সব কেন খাচ্ছিস? হ্যাঁ, খাচ্ছিস কেন? সকাল থেকে দিব্যি ছিলি হাসি খুশি, আর এখন এরকম হঠাৎ করে কাল থেকে কি হয়েছে খুলে বলছিস না? কি আশ্চর্য, মানে কি তুমি কি শুরু করলে? মানে সকালবেলা সব কান্নাকাটি ভালো লাগে। ও দিদি ভাই কান্নাকাটি করতে নেই দিদি ভাই, চি কেঁদো না মা, কেঁদো না। আচ্ছা বড় মামাকে তো দেখছি না, কোথায় গেছে? ওর তো কি একটা জরুরি কাজ আছে বললো, তাই সকাল সকাল দোকানে গেছে। এ বাবা, বড় মামা বেরিয়ে গেল? আগে জানলে আমিও বড় মামার সাথে বেরিয়ে যেতে পারতাম। কেন, কি ব্যাপার? হ্যাঁ, সকাল সকাল তোমার বেরোনোর কি হলো? আরে দিম্মা, কালকে জিডি ম্যাম তো মিসেস পাকরাশির নাম্বারটা দিলেন, তো উনি তো আবার সকাল 9টা নাগাদ বেরিয়ে যান, তাই ভাবলাম সকাল সকাল গিয়ে ওনার সাথে একবার দেখা করে আসি। এই শোন, কি বললি মিসেস পাকরাশি? হ্যাঁ, ওনার একটা কনসালটেন্সি ফার্ম আছে তাই তো? আচ্ছা, উনি একটা এনজিও চালান না? আমি তো ওনার এনজিওতে কাজ করতাম, জানিস তো উনি খুব ভালো মানুষ, আমাকে অনেকবার খুব সাহায্য করেছে। আমি কতবার ওনার বাড়িতে গিয়েছি, অবশ্য এখন আর তেমন কোনো যোগাযোগ নেই। আমিও ভাবছি ওনার সাথে গিয়ে আজকে একবার দেখা করি। আসলে এই মুহূর্তে আমার একটা চাকরির খুব প্রয়োজন, মামি। একটা ইনভলভমেন্ট দরকার, কিছু টাকা পয়সারও দরকার। এই চাকরিটা পেয়ে গেলে আমার খুব ভালো হতো জানো মামি, নতুন করে আবার সবকিছু শুরু করতে পারতাম, নিজেকে একটু ব্যস্ত রাখতে পারতাম। অনুশ্রী, দিদি ভাই, আরে এসো 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 অনুশ্রী। মা দেখো কে এসেছে। এতদিন আমাদের কথা মনে পড়লো নাকি বৌদির সাথে দেখা করতে এসেছো? আর আমরা খাও না মামি। রে, কার কথা বলছিস কি? ও মাই, কাকে দেখছি আমি সকাল সকাল? হ্যাঁ, আইদা আবার ঘরের মধ্যে খড়ের কাগজে সে দিয়েছে। হ্যাঁ না, বাইরে এসো। এই দেখো এদিকে এসে দেখো কে এসছে। কি কাণ্ড, সকালবেলা দেখছি আমার কি ভালো লাগছে মুখখানা দেখে। কেমন আছে হয়েছে করতে হবে না? বাড়িটা ভালো তো? হ্যাঁ, এদিকে সব শোনা, এদিকে খবরের কাগজটা রাখো না, মিষ্টি নিয়ে এসো। মিষ্টি তুমি? আমার খুব মন বলছে জানো, বিয়ান বোধহয় মেয়েকে পাঠিয়েছেন দিদিভাইকে সঙ্গে করে একেবারে নিয়ে যাওয়ার জন্য। বাবা খুব শোনো, তুমি কিন্তু তাহলে দুপুরবেলা না খাইয়ে ছাড়বে না, একদম ভাত টাত খাইয়ে ছাড়বে। বললে তো আমি বুঝতাম না। মা, তুমি কিন্তু দুপুরবেলা আমাদের বাড়িতে গিয়ে খেয়ে যাবে, কেমন? হ্যাঁ, আমি আসছি, এক করে ঘুরে আসছি। কেমন আছো দিদি ভাই? আচ্ছা, আরে তোমরা কি ননদ ভাজে মিলে এখানে সব কথা শেষ করবে নাকি ঘরে যাবে? এসো তো, ঘরে চল। চল যাব, কিন্তু তার আগে আয়ুষের সঙ্গে আমার কিছু কথা আছে, ব্যক্তিগত। আমার সঙ্গে কি বলতে এসেছে দিদি ভাই? সে কি রে মা, এ শনির নজর লাগলো নাকি? দিব্যি তো বৃহস্পতি তুঙ্গে ছিল। আরে কাল আয়ুষীকে আটকানোর জন্য এত ওভার অ্যাক্টিং করে ফেললাম না, মানে পালাটা আবার ঝুলিয়ে দিবি না তো মা? তোমাকে কি বলবো, আমি তো তোমার সঙ্গে কথাই বলতে পারলাম না কাল। ডাক্তার কি না কি বলে গেছে, ব্যাস তারপর থেকে পুরো ভিআইপি ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে আমার। কেউ তো মাটিতে পাই ফেলতে দিচ্ছে না। আর সুজন, সে তো আমাকে চোখে হারাচ্ছে।
এ তো পালে একেবারে জমে ক্ষীর হয়ে গেছে। যাকে মা, এদের সাথে মায়ার বাঁধনে বেশি না জড়ানোই ভালো, বুঝলি? রিস্ক হয়ে যাবে। আর তুমি এই কথা বলছো বাবা? আমি তো জানি চন্দন রায়চৌধুরীর দড়ির উপর দিয়ে হাঁটা চিরকালের নেশা। আর আমি তোমার মেয়ে, এইটা তুমি ভুলে যেও না। তাড়াতাড়ি কর মা, যতক্ষণ না ঝোলাটা নিয়ে এখান থেকে চম্পট দিতে পারছি কাউকে বিশ্বাস নেই। হবে বাবা, হবে। আরে বাবা, একটু ধৈর্য ধরো, বুঝলে? আর জানো এদিকে কি কাণ্ড ঘটেছে? চ্যাটার্জি বাড়ির মেয়ে এই বাড়িতে এসছে আয়ুষের সঙ্গে দেখা করতে। কি বলছিস মা? অনু গেছে বাড়িতে কথা বলতে? তা কি কথাবার্তা হলো, শুনতে পেলি কিছু? আরে না না, হাটের মাঝে কি জোরে জোরে কথা বলবে নাকি? কি সব আলাদা করে গুজগুজ ফুসফুস করছিল। কার সাথে উর্মিলা এত অনেক কথা বলে কে জানে? এদিকে তো বলে ওর আত্মীয় স্বজন তেমন কেউ নেই, তাহলে কি বন্ধু বান্ধব? এই বাড়িতে আমি আর কোনো অমঙ্গল হতে দেব না। এই মৈত্র বাড়িকে সব ঝড়ঝাপটা থেকে বাঁচাবো আমি। আমাকে তো ওরাই নতুন জীবন দিয়েছে, নইলে তো আমি এখনো সেই আস্থা করেই। আজ না হয় অন্যকে শুনিয়ে শুনিয়ে বলছিস, কিন্তু কাল যে আমাকে এই একই ডায়লগগুলো দিবি না কে বলতে পারে? স্বয়ং বিশ্বকর্মার বানানো বাসর ঘরেও তো ফুটো ছিল রে মা। অপর্ণা, তুমি এসব করছো? নিতাই কোথায়? নিতাইদাকে আমি একটা কাজে একটু বাজারে পাঠিয়েছি, তাই ভাবলাম রান্নার কাজ একটুখানি এগিয়ে রাখি হাতে হাতে। এই বাড়িতে রান্না বান্না খাওয়া দাওয়া তো প্রায় বন্ধই হতে চলেছে। মেঘলাটাও কেমন বড় হয়ে গেল, আজকাল কোনো কিছুই বায়না করে না, যা দিই সেটাই সোনামুখ করে খেয়ে নেয়। অপর্ণা, ও যেন কি খেতে খুব ভালোবাসে। পাস্তা। একদিন সময় পেলে করে দিয়ে তো ওকে। তুই মা, মেঘলাকে কালকে অনেক রাত্রে বাড়ি ফিরেছে। আমি অবশ্য মাথা যন্ত্রণা করছিল বলে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। ও রাত্রে ফিরে খেয়েছিল তো? হ্যাঁ, তাছাড়া ও তো তাড়াতাড়ি ফিরেছিল বাড়িতে। তা ময়ূক সকালবেলা খেয়ে বেরিয়েছে। আজকাল মেঘলার ব্যাপারে কিছু জিজ্ঞেস করলেই টুইমা কেমন যেন এড়িয়ে যান। কি জানি, মোহনা চলে যাবার পর বোধহয় মেঘলার ভালো মন্দের সব দায়িত্ব উনি একাই নেবেন বলে ঠিক করেছেন। অপর্ণা? হ্যাঁ, ময়ূক সকালে শুধু চা খেয়ে বেরিয়ে গেছে টুইমা। ওর এমার্জেন্সি ছিল বলে খুব তাড়া ছিল, আর দুপুরে বলেছে নার্সিংহোমে লাঞ্চ করে নেবে। ছেলেটার মাথায় পাহাড় প্রমাণ চাপ। এত বড় নার্সিংহোমের দায়িত্ব একা কি করে সামলাবে কে জানে। তার ব্যাপার সৈকত নতুন প্রজেক্টগুলোতে হাত দিয়েছে, সেগুলোও নাকি দায়িত্ব নিয়েছে। না, ছেলেটা এতদিক কি করে সামলাবে সেটাই তুমি বুঝতে পারছি না। তাও যদি ছেলেটার নিজের জীবনে একটু শান্তি থাকতো তাহলে হতো। ঘর সংসারটা যদি ঠিকভাবে করতে পারতো, মোহনা তো সেই সুখ থেকে ওকে বঞ্চিত করলো। যাকে যাক, কারোর জন্য তো কিছু আটকে থাকে না। তোমাকেও তো বলিহারি যায় অপর্ণা। তুমি কি বলে আবার আয়ুষের শ্বশুর বাড়িতে গেলে বলো তো? ওরা তো তোমাকে অপমান করেই তাড়িয়ে দিল, তাই না? ওরা খুব শক্ত ঠাই, অত সহজে গলবার পাত্র নয়। কি করতাম তাহলে টুইমা? আর কোনো রাস্তা আছে? মেয়েটার সংসারটা জোড়া লাগানোর একটা চেষ্টাও আমি করব না? তুমি এখনো চেষ্টার কথা ভাবছো অপর্ণা? আমি কিন্তু অন্য কথা ভাবছি। আমি ভাবছি যে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া মেয়েটা
বাকি জীবনটা কি করে কাটাবে সেটা বলতে পারো? প্লিজ টুইমা, আমার এসব কথা শুনতে ভালো লাগছে না। আমারও বলতে মন সায় দেয় না অপর্ণা, কিন্তু কি জানো তো, ভালো হলে ভালো, আর ভালো না হলে কি হবে সেটাই আমার ভাবতে ভয় করছে। দেখো, যতই যা বলো, দুঃসংবাদ কিন্তু আগুনের মতন ছড়ায়। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সমাজ, সকলের কাছে মুখ দেখাবো কি করে বলো তো? আমাদের মান সম্মান থাকবে? কেউ আমাদের ছেড়ে কথা বলবে ভেবেছো? আর মান সম্মানের কথাই বা বলি কি করে? আমার মেঘলাটার কি হবে? কোনো ভদ্র ছেলের সঙ্গে এরপর ওর বিয়ের সম্বন্ধ করতে পারবো না। মেয়েটার জন্য আমারও দুশ্চিন্তার শেষ নেই। এই জন্যই বারবার মেঘলার প্রসঙ্গটা এড়িয়ে যাচ্ছিলেন টুইমা? মেঘলাকে আয়ুষীর ছোঁয়া থেকে বাঁচাবেন বলে? টুইমা, মেয়ে কিন্তু আমাদের বাড়িতে একটা নয়, দুটো। তাই যদি ভালো মন্দ বিচার করতে হয় বা ভাবতে হয়, তাহলে দুজনের কথাই আমাদের ভাবতে হবে। আর মেঘলাকে তো কোনোদিন আমি নিজের মেয়ে ছাড়া অন্য কিছু ভাবিনি। আমি সারা জীবন এটাই জেনে এসেছি, আমার দুটো মেয়ে, আয়ুষী আর মেঘলা। বরং আয়ুষী ছোটবেলা থেকে ওর কাকিমার কাছে থাকতো, মোহনা ছাড়া ওর ঘুম আসতো না। মেঘলা তো আমার কাছেই বড় হয়েছে। তাই আজ যখন ভাববার বিষয় এসেছে, তখন যার ঘর ভাঙছে তার কথাই না হয় আমরা একটু বেশি ভাবি, পরে না হয় আরেকজনের ঘর বাঁধার কথা ভাববো আমরা। হ্যাঁ অপর্ণা, আমিও ঠাকুরের কাছে সব সময় প্রার্থনা করছি আয়ুষী যেন সুখী হয়, ওর জীবনে যেন থিতু আসে। তাহলে আমি সব রকম দুশ্চিন্তার থেকে মুক্ত হতে পারবো। আসলে কি জানো তো দিদি ভাই, আমরা চাই এক আর হয় আরেক। আমিও কি কোনোদিনও ভেবেছিলাম যে আমার কাছের মানুষগুলোকে ছেড়ে আমাকে এইভাবে চলে আসতে হবে? আমিও তো আর 5টা মেয়ের মতো সুখে শান্তিতে ঘর করতে ওই বাড়িতে গেছিলাম। কিন্তু কি হলো বলো? সবাই একে একে আমাকে ভুল বুঝলো, সবাই আমার থেকে দূরে সরে গেল, সবাইকে হারিয়ে ফেললাম আমি। দেখো আয়ুষী, আমি এখানে তোমার পাওয়া না পাওয়ার গল্প শুনতে আসিনি। সৌভিক আমাকে ছেড়ে চলে গেছে, ও বাড়ি থেকে মুনমুনকে নিয়েও চিরদিনের জন্য চলে গেছে। হ্যাঁ, ঘর যে এখনো কলকাতায় আছে, আর কিছুদিনের মধ্যে ও ইউকে চলে যাবে। আর এগুলো কার জন্য হয়েছে জানো? শুধু তোমার জন্য। দিদি ভাই, দিদি ভাই বলে তুমি ডাকবে না আমায় আয়ুষী। দিনের পর দিন সৌভিকের সঙ্গে বাইরে গিয়ে দেখা করেছো, আমার বিরুদ্ধে ওকে উস্কেছো। তুমি কি ভাবছো আমি এগুলো কিছু জানি না, কিছু বুঝতে পারছি না আমি? হ্যাঁ দিদি ভাই, আমি মানছি যে সৌভিকটার সাথে বাড়ির বাইরে গিয়ে আমি দেখা করেছি, আমরা দুজনে কথাও বলেছি, কিন্তু সেটা তো শুধুমাত্র অগ্নিকে বাঁচানোর জন্য। বিশ্বাস করো, এর বাইরে আমার আর কোনো উদ্দেশ্যই ছিল না। আমিও যেটা করেছি সেটা সৌভিককে বাঁচানোর জন্য করেছি আয়ুষী। তাহলে বলতে পারো ও আমায় ছেড়ে চলে গেল কেন? আমাকে ভুল বুঝলো কেন? আমি তো সৌভিককে বাঁচাতে চেয়ে কোনো অন্যায় করিনি। কি দোষ করেছিলাম যে আমি এত বড় শাস্তি পেলাম? আমি কিচ্ছু জানতে চাই না আয়ুষী। সৌভিক যখন তোমার জন্য আমাকে ছেড়ে চলে গেছে, তখন ওকে ফিরিয়ে আনার দায়িত্বটাও তোমার। যেদিন আমাকে ও বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছিল, সেদিন কি একবারও আমার কাছ থেকে কেউ জিজ্ঞাসা করেছিল যে আয়ুষী সত্যিই দোষী কিনা? কেউ কি জিজ্ঞাসা করেছিল বলো? মা, অগ্নি, দিদিভাই, তুমিও তো সেদিন একবারের জন্যও জানতে চাওনি আমার কাছ থেকে। এতে নতুন করে জানার কি ছিল আয়ুষী? তুমি যা করেছো তারই ফল ভোগ করছো তুমি, তারই শাস্তি পাচ্ছ তুমি। আর সেই শাস্তিটা হলো ও বাড়ি থেকে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া, আমার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেওয়া। তাই তো? তুমি যদি তাই মনে করে থাকো তাহলে তাই। তাহলে দিদিভাই আজ কেন এসেছো আমার কাছে? আমি তোমাদের কে বলতে পারো? আমি তো তোমাদের কেউ নই, আর কোনোদিন কেউ হয়ে উঠতেও পারিনি, কোনোদিনও না। দাঁড়াও আয়ুষী,